নমস্কার সবাইকে। বিচির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প চরিত্র। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। যাহারা গল্প উপন্যাস লেখেন চরিত্র সম্বন্ধে তাহাদের সর্বদাই সতর্ক থাকিতে হয়। তাহাদের নিজেদের চরিত্রের কথা বলিতেছি না, সে বিষয়ে তাহারা নিরঙ্কুশ। নেশা ভাঙ পঞ্চমাকার সব কিছুই চলিতে পারে, কিন্তু তাহারা যে চরিত্র সৃষ্টি করিবেন সেগুলির সঙ্গতি থাকা দরকার। আত্মবিরোধ হইলে চলিবে না। যেমন ধরা যাক চরিত্রহীন উপন্যাসে উপিনের কথা। উপিন যদি সতীশের পকেট মারিত কিংবা কিরণময়ীর সঙ্গে অবৈধ প্রণয়ে লিপ্ত হইয়া জড়িয়া পড়িত, তাহা হইলে সব মাটি হইয়া যাইত। সমালোচকেরা ভ্রুকুটি করিয়া বলিতেন উপিনের চরিত্র অস্বাভাবিক। পাঠক সমাজ নাসিকা কুঞ্চিত করিতেন। শরৎচন্দ্র সাহিত্য সম্রাট হইতে পারিতেন না। তাই ভাবিতেছি আমার বাল্যবন্ধু ভবেশের চরিত্রটা সত্যের প্রতি নিষ্ঠা রাখিয়া প্রকাশ করিলে সাহিত্যের অন্তর্ভুক্ত হয় কি না। বোধহয় হয় না, কিন্তু না হোক, সত্য কথা বলিতে দোষ কি? সাহিত্য না হয় নাই হইল, আমরা যাহা লিখি সবই কি সাহিত্য হয়? আমিও ভবে স্কুলের এক ক্লাসে পড়িতাম। ছোট্ট শহরের হাই স্কুল, অনেক রকম ছাত্র তাহাতে পড়িত। উঁচু ক্লাসে এমন 2-4 জন ছাত্র ছিল যাহারা গোফ কামাইয়া স্কুলে আসিত। বছরের পর বছর একই ক্লাসে মৌরুষি পাট্টা লইয়া বসিয়া থাকিত। মাস্টারেরা তাহাদের সমীহ করিয়া চলিতেন, কিন্তু সে যাক। ভবেশের চেহারা ছিল হাড় চওড়া, পেশি প্রধান, মজবুত গোছের। মুখের আকৃতি গোল কিন্তু মাংসালো নয়। ভুরু যুগল বয়সের অনুপাতে লোমস্য। ভুরু নিচে চোখটি দৃষ্টি প্রখর, চোয়ালের হাড় চিবুকের কাছে আসিয়া চৌখস হইয়া গিয়াছে। আমার সহিত ভবেশের বেশি বন্ধুত্বের কারণ বোধহয় এই যে আমরা দুজনেই স্কুলের ফুটবল টিমে খেলিতাম। তাছাড়া আরেকটি মিল ছিল, দুজনের স্কুল হইতে বাড়ি ফেরার পথ ছিল অনেকখানি একই দিকে। গল্প করিতে করিতে দুজনে স্কুল যাইতে হইত এবং ফিরিতামও। তাহার পর সে একটা মোড় ঘুরিয়া নিজের বাড়ির দিকে চলিয়া যাইত, আমি সোজা রাস্তা দিয়া আরও কিছু দূর গিয়া নিজের বাড়িতে পৌঁছাতাম। 14-15 বছর বয়সে বন্ধুত্ব গাঢ় হইতে ইহার অধিক প্রয়োজন হয় নাই। ভবেশের প্রকৃতির মধ্যে একটা প্রচণ্ডতা ছিল। সে যে স্বভাবতই রাগী ছিল তা নয়, কিন্তু একবার রাগিলেই তাহার মুখ ফুরিবার আগেই হাত ছুটিত। মৌখিক ঝগড়া সে করিত না, সে করিত মারামারি। কিন্তু এ কথাও স্বীকার করিতে হয় যে অন্যায়ভাবে সে কাহাকেও ঠেঙাইত না। তাহার মনে একটা কঠিন ন্যায়নিষ্ঠা ছিল, তাহাতে আঘাত লাগিলে সে আর ধৈর্য রাখিতে পারিত না, মারামারি বাঁধিয়া দিত। এই যুদ্ধ প্রবণতার জন্য শহরে তাহার অখ্যাতির অন্ত নেই, কিন্তু সেই অখ্যাতির সঙ্গে খানিকটা অনিচ্ছাদত্ত খ্যাতিরও ছিল। ব্যাগড়া ছেলেদের তাহাকে ভয় করিত, আবার ভালো ছেলেরা তাহার সঙ্গে নিঃসংকোচে মিশিতে পারিত না। তাই বোধহয় আমি ছাড়া তাহার ঘনিষ্ঠ বন্ধু কেহ ছিল না। একদিনের ঘটনা বলিতেছি, তাহা হইতে ভবেশের তৎকালীন কিছু পরিচয় পাওয়া যাইবে। স্কুলে টিফিনের ছুটি হইয়াছে। ভবেশ আমাকে আড়ালে লইয়া বলিল, আজ জগন্নাথকে ঠুকব। জগন্নাথ লম্বা শিরিঙ্গে গোছের একটা ছেলে, বয়স 20-22। ক্রমাগত টেস্ট পরীক্ষায় ফেল করিয়া পরিপক্ক হইয়াছিল। সে মাস্টারদের নলচে আড়াল দিয়া স্কুলের প্রাঙ্গণে সিগারেট টানিত এবং সমবয়স্ক কয়েকটা ছেলের সঙ্গে দল পাকাইয়া চাপা গলায় অশ্লীল গান গাইত। কিন্তু সে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখিত না। তাকে ঠুকিবার কী প্রয়োজন কিছুই বুঝিতে পারিলাম না। জিজ্ঞাসা করিলাম, জগন্নাথকে ঠুকবি কেন? ভবেশের মুখ লাল হইয়া উঠিয়াছিল। এখন তাহার গ্রীবা যেন ফুলিয়া স্থূল হইয়া উঠিল। সে বলিল, বেটা মেয়ে স্কুলের ফটকের কাছে দাঁড়িয়ে থাকে। মেয়েরা যখন স্কুল ছুটির পর স্কুল থেকে বেরোয় তখন তাদের পানে তাকিয়ে হাসে, শীষ দেয়। প্রশ্ন করিলাম, তুই জানলি কি করে? ভবেশ বলিল, আমাদের পাশের বাড়ির একটি মেয়ে স্কুলে পড়ে, সে তার দিদিকে বলেছে, তার দিদি আমার দিদিকে বলেছে। সে সময়ের কথা বলছি, সেই সময় মেয়েদের স্কুলে পড়া এমন সর্বজনিক হয়নি। যাহারা স্কুলে মেয়ে পাঠাইতেন তাহারাও মেয়ের নৈতিক নিরাপত্তা সম্বন্ধে সর্বদা সশঙ্ক থাকিতেন। এইরূপ ব্যাপার ঘটিতে জানিলে পারিলে অনেকেই বদনামের ভয় মেয়ে স্কুল যাওয়া বন্ধ করিবেন। ইহার একটা বিহিত হওয়া দরকার।
তবুও দাঙ্গা হাঙ্গামা না করিয়া যদি উপায় হয় এই উদ্দেশ্যে বলিলাম। তা ঠেকাবার দরকার কি? আমাদের হেডমাস্টারের কানে তুলে দিলেই তো হয়। কিন্তু এত বাঁকাচোরা পথে চলিতে ভবেশ অভ্যস্ত নয়। সে মাথা ঝাঁকাইয়া বলিল, না, ঠুকবো বেটাকে। আজ ক্লাসের ছুটি হলেই যাব। যদি দেখি মেয়ে স্কুলের ধারে কাছে আসতে, তাহলে ওর একদিন কি আমারই একদিন। ভবেশ আমাকে মারামারিতে যোগ দিতে ডাকে নাই। আমি নিজেই বন্ধুদের খাতিরে গিয়াছিলাম। জগন্নাথ ভবেশের চেয়ে বয়সে অনেক বড়, গায়েও জোর বেশি। কিন্তু ভবেশ যেদিন তাহাকে দুর্দম ঠেঙাইয়াছিল, আমিও দু চারটি পদাঘাত মুষ্টাঘাত যে করি নাই এমন নয়। জগন্নাথ মার খাইয়া পলায়ন করিয়াছিল এবং আর কখনো স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করে নাই। তাহার পর ভবেশ যতদিন স্কুলে ছিল ততদিন আরও অনেক মারামারি করিয়াছিল। কিন্তু সেসব কাহিনী লিপিবদ্ধ করিবার প্রয়োজন নাই। তাহার চরিত্রের গতি এবং প্রবৃত্তি নির্দেশ করিয়া আমার উদ্দেশ্য। বয়সের সঙ্গে সঙ্গে তাহার চরিত্র পরিপুষ্ট হইয়া কিরূপ আকার ধারণ করিবে তাহা অনুধাবন করা মনস্তাত্ত্বিক নিপুণ ব্যক্তির পক্ষে কঠিন নয়। উঠন্তি মূল্য পতনের চেনা যায়। ম্যাট্রিক পাস করার পর আমাদের ছাড়াছাড়ি হলো। ভবেশ কলকাতায় পড়িতে গেল, আমি মফস্বলে এক কলেজে ভর্তি হলাম। ছুটি ছাটায় দেখা হইত। কলকাতায় গিয়া তাহাকে মনে নারীর মর্যাদা এবং মারামারির উপকারিতা সম্বন্ধে কোনো ভাবান্তর হয় নাই। তারপর যখন আইএ পাস করিলাম, তখন তাহার সহিত দেখা সাক্ষাতের সূত্র একেবারে ছিন্ন হইয়া গেল। তাহার বাবা বদলি হইয়া অন্য জেলায় গেলেন। প্রথম কিছুদিন চিঠিপত্রে লেখালেখি চলিল, তারপর তাহাও বন্ধ হইয়া গেল। বিয়ে পরীক্ষার পর কাগজে দেখিলাম ভবেশ পাশ করিয়াছে। অভিনন্দন জানাইয়া চিঠি লিখিব করিয়া আর লেখা হইল না। কয়েক মাস পরে ছাপা চিঠি আসিল, ভবেশের বিবাহ। চিঠির এক কণে ভবেশ পেন্সিল দিয়া লিখিয়া দিয়াছে, নিশ্চয়ই আসিস। আমার তখন বিলেতে যাবার একটা সম্ভাবনা দানা বাঁধিতেছে। তাহার তদবির করিবার জন্য কলিকাতায় যাওয়া প্রয়োজন। এক ঢিলে দুই পাখি মারিলাম, ভবেশের বিবাহে যোগ দিলাম। ভবেশ আমাকে দেখিয়া খুশি, আমি ভবেশের বউ দেখিয়াও খুশি। খাসা বউ হইয়াছে, হাস্যমুখী, স্বাস্থ্যবতিনী, মেধাবিনী। ভবেশ চুপি চুপি জানাইল দুই পক্ষের পূর্বরাগ হইয়াছিল। স্ত্রীজাতির সহিত তাহার আগাগোড়াই মেলামেশা এই প্রথম। দেখিলাম ভিতরে ভিতরে সে নার্ভাস হইয়া পড়িয়াছে। যা হোক, ভবেশের ভয়ভঙ্গুর দাম্পত্য জীবন আরম্ভ হইল। আমি বিলেত যাত্রা করিলাম। 3 বছর পর চাকরি লইয়া দেশে ফিরিলাম। কলিকাতার কাছেই আমার আস্থানা পড়িয়াছে। প্রথম চাকরি জীবনের উদ্যোগ উপক্রমের পালা শেষ করিয়া একদিন ভবেশের সঙ্গে দেখা করিতে গেলাম। তাহার চেহারা খারাপ হইয়া গিয়াছে। শরীরে এক প্রকার পরিণতি আছে, যাহার সহিত অকল্পক্য ফলের নতুন তুলনা করা চলে না। ভবেশের দেহটা যেন ইঁচড়ে পাকিয়া গিয়াছে। বলিলাম, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? সে হাসিল। হাসিটা কিন্তু তাহার স্বাভাবিক হাসির মতন নয়, তাহাতে একটা বক্রতা রইয়াছে। বলিল, শরীর ঠিক আছে। তোর খবর বল তো। তাহার বাবা বছর 2 আগে মারা গিয়াছেন। এখন সে অনেক টাকার মালিক। 5 রকম কথাবার্তার মধ্যে একসময় বলিল, তুই শুনিসনি বোধ হয়, আমার বউ মারা গেছে। অবাক হইয়া তাহার পানি চাহিয়া দেখিলাম তাহার মুখের বেদনা বা শ্লোকের চিহ্নমাত্র নেই। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছিল? হঠাৎ হার্ট ফেল করে মারা গেল। কতদিন হলো? বছরখানেক। এখন আমি স্বাধীন, বলিয়া 2 বাহু 2 দিকে প্রসারিত করিয়া আর মোড়া ভাঙিল। ছেলেপুলে হয়নি, অর্থাৎ হতে দিইনি। শুধু চেহারা নয়, তাহার মনের উপরও ভাটা পড়িয়া গিয়াছে। তাহার কথাবার্তার ভাবে ভঙ্গিতে এই সত্যটাই স্পষ্ট হইয়া উঠিল যে সে ভদ্রলোক ছিল, এখন একেবারে চোয়ার হইয়া গিয়াছে। কিন্তু ভবেশ, সেই ভবেশ কি করিয়া এমন হইয়া গেল? সন্ধ্যার পর সে বলিল, আমার বাড়িতে ভালো খাবার ব্যবস্থা নেই, বেশিরভাগই হোটেলে খাই। চল, তোকে আজ হোটেলে খাওয়াবো। বলিলাম, চল। একটু বস, আমি কাপড় চোপড় বদলে আসি। মিনিট কয়েক পরে বিলেতি পোশাক পরিয়া আসিল। মোটরে চড়িয়া দুজনে বাহির হইলাম। উচ্চ শ্রেণীর এক সাহেবী হোটেলে গিয়া ভবেশ ডিনার ফরমাস করিল। প্রথমে কাটলেট আসিল। ভবেশ এক চুমুকে নিজের পাত্র নিঃশেষ করিয়া আবার কাটলেটে হুকুম দিল। আমি নিজে পাত্রটি হাতে লইয়া অবাক হইয়া দেখিতে লাগিলাম। যারা মদ খায় তাহাদের প্রতি ভবেশের মনে তীব্র ঘৃণা ছিল। সেই ভবেশ। আমাদের অদূরে একটা টেবিলে এক বঙ্গতরণী আহারে বসিয়াছিল। আমি স্ত্রী স্বাধীনতা বা আধুনিকতার নিন্দা করিতেছি না, কিন্তু এই তরুণীর বেশবাস এতই সংক্ষিপ্ত যে আমার মতো বিলেত ফেরতের চক্ষু ও লজ্জায় নত হইয়া পড়ে। ভবেশ তাহার দিকে নির্লজ্জভাবে চাহিয়াতে রইল, যেন চক্ষু দিয়া তাহার কামনীয় দেহটি গলিতে লাগিল। অতি বড় চাষাও বোধ করি ওভাবে স্ত্রীলোকের পানে তাকায় না। তাহারই অসভ্যতা কিছুক্ষণ নীরবে সহ্য করিয়া হৃষ্যকণ্ঠে বলিলাম, এই ভবেশ, ও কি হচ্ছে?
ভবেশ আমার দিকে খানিকের জন্য চোখ ফিরাইয়া ব্রক্ষ মুখে বলিল এবং হাসিল। কি আর হবে, যা সবাই করে তাই করছি। তুই যে ভারী সাধুগিরি ফলাচ্ছিস, বলতে চাস কি বিলেতে গিয়ে ফুর্তি করিসনি? না, করিনি। কিন্তু তোর হলো কি ভবেশ? তোর মন তো এমন নোংরা ছিল না। নে নে, আর ন্যাকামি করিসনি। সব মিয়াকে আমি চিনি, সবাই ডুবে ডুবেই জল খায়। ভাগ্যক্রমে এই সময় ডিনার আসিয়া পড়িল। কোনো মতে আহার শেষ করিয়া বলিলাম, এবার আমি উঠব, বাসায় ফিরতে রাত হবে। ভবেশ বলিল, আরে এক্ষুনি কি? এই তো সবে কলির সন্ধ্যা। কি খাবি বল, পেটি না সেরি? কিছু খাবো না ভাই, আমি এবার বাড়ি যাব। ভয় নেই, আমি তোকে মোটরে পৌঁছে দেবো। এক প্যাক টানবি না, ফর ওল্ড টাইমস সেক? বেশ, তবে চল। অনিচ্ছা ভরে ভবেশ উঠিল। হৃষ্যবাস তরুণীর প্রতি নির্লজ্জ লোলুপ কটাক্ষপাত করিয়া বাহিরে আসিল। মোটরে কিছুক্ষণ চলিবার পর মনে হইল সে অন্যদিকে চলিয়াছে। জিজ্ঞাসা করিলাম, কোথায় নিয়ে চললি? রেড রোডের দিকে। ডিনারের পর কিছুক্ষণ ওদিকে বেড়াতে বেশ লাগে। তার কণ্ঠস্বরে যেন একটু দুষ্টবুদ্ধির আভাস পাইলাম। আলো ছায়ায় অস্পষ্ট রেড রোড। সেখানে পৌঁছাইয়া ভবেশে দুর্বুদ্ধি প্রকাশ পাইল। আমি জানিতাম না যে সে এই সময় পণ্যরমণীদের বেশাতি হইয়া বসে। ভবেশ মোটর থামাইয়া গাড়ি হইতে নামিল। সেই স্থিতিতে রাস্তায় পায়চারি করিতে লাগিল। দেখিতে দেখিতে কয়েকটি ছায়াময়ী নারী মূর্তির আবির্ভাব হইল। হ্যালো ডিয়ার, হ্যালো ডার্লিং, গুড ইভিনিং মাই ডিয়ার। ভবেশ দুইটি বাছাইয়া লইয়া তাহাদের সহিত বাহু শৃঙ্খলিত করিয়া মোটরের দিকে ফিরিল। আমি গাড়ি হইতে নামিয়া পড়িলাম। বলিলাম, ভবেশ, তোমার সঙ্গে আমার এই শেষ। তুমি উচ্ছনে যেতে চাও, একলা যাও, আমাকে সঙ্গে পাবে না। চললাম। বছর 5 কাটিয়া গিয়াছে। ভবেশের সঙ্গে আর দেখা হয় নাই। ইতিমধ্যে আমি বিবাহ করিয়াছি। সুখে দুঃখে জীবন চলিতেছে। ভবেশের কথা মনে হইলে বিরক্তি ও ঘৃণায় মন ভরিয়া ওঠে। সে নিজে লম্পট দুশ্চরিত হইয়া গিয়াছে, সঙ্গে সঙ্গে আমাকেও দলে টানিবার চেষ্টা করিতেছিল। কিন্তু তাহার এই প্রবৃত্তি কোথা হইতে আসিল? তাহার ধাতুর মধ্যে কি এই অধঃপতনের বীজ নিহিত ছিল? গুটি পোকা হঠাৎ গুটি কাটাইয়া প্রজাপতির রূপে বাহির হইয়া আসিল। মানুষের মধ্যে কি এই রূপান্তর সম্ভাবনা প্রচ্ছন্ন আছে? কিন্তু ভবেশের রূপান্তরের পালা এখনো শেষ হয় নাই। আকস্মিক তাহার নিকট হইতে এক চিঠি পাইলাম। সে লিখিয়াছে, ভাই অরুণ, আমি চললাম। কোথায় যাচ্ছি এখনো জানি না। ব্যাংকে আমার কিছু টাকা আছে, তোমাকে দিয়ে গেলাম। তুমি খরচ করলে টাকাগুলো সদ্গতি হবে। ব্যাংকে আমি চিঠি লিখে দিয়েছি, তুমি গিয়ে খবর নিলে সব ব্যবস্থা হবে। ইতি তোমার ভবেশ। তার কিছুদিন পরে ব্যাংক হইতে চিঠি আসিল। ব্যাংকে গিয়ে জানিতে পারিলাম ভবেশ প্রায় 30,000 টাকা রাখিয়া গিয়াছে। আমি তাহা যথেষ্ট ব্যবহার করিতে পারি, কিন্তু আমি অবশ্য সে টাকা স্পর্শ করি নাই। এখনও তাহা ব্যাংকেই আছে। কিন্তু ভবেশ কোথায় গেল এবং কেনই বা গেল? সে কি কোনো দুষ্কৃতি করিয়া ফেরারির হয়েছে? সন্তর্পণে খবর লইলাম, কিন্তু তাহার নামে ওয়ারেন্ট আছে এমন কোনো খবর পাওয়া গেল না। অকারণে এইসব ফেলিয়া নিরুদ্দেশ হইয়াছে। আরও 5 বছর কাটিয়া গেল। তারপর একদিন কলিকাতা হইতে 1000 মাইল দূরে নর্মদার তীরে এক বটবৃক্ষ তলে ভবেশকে দেখিতে পাইলাম। ঘাটের ধারে বেড়াইতে গিয়াছিল। ন্যাড়া মাথা ও আলখাল্লা পরা লোকটিকে প্রথমে গ্রাহ্য করি নাই। তাহার পর মনে হইল, ভালো করিয়া তাকাইয়া দেখি, ভবেশই বটে। 10-12 বছর দেখি নাই, তবু চিনিতে পারিলাম। চেহারা তেমনই আছে, শুধু যেন একটু মোলায়েম হইয়াছে। ভবেশ? সে সলজ্জভাবে চক্ষু মিটিমিটি করিল। বলিলাম, এ আবার কি নতুন ঢং? সাধু হয়েছে ও দেখেছি। সে বলিল, সাধু নয় ভাই, ভিখিরি হয়েছি। তাহার কণ্ঠে কেন জানি না বড় মিষ্ট লাগিল। ভিখিরি হয়েছ? ভবেশ আবার অপ্রস্তুতভাবে চক্ষু মিটিমিটি করিল। পুনশ্চ প্রশ্ন করিলাম, ভিখিরি হয়ে কি লাভ হলো? সে যেন কতকটা অজ্ঞাতভাবেই বলিল, লাভ? লাভের আশায় তো ভিখিরি হইনি, তবে লাভ হয়েছে। ভিক্ষায় চিত্তশুদ্ধি হয়, অহংকার নাশ হয়, ছাই হয়। এটা তোমার একটা নতুন ধরনের বাঁদরামি। সে মৃদু হাসিল। তাও হতে পারে, কিন্তু কি করব ভাই, আমি নিজের ইচ্ছায় কিছুই করিনি। একদিন কে যেন ঘাড় ধরে আমাকে সংসার থেকে বার করে দিলে। তখন বুঝতে পারছি আমি জীবনে কোনো দিনই নিজের ইচ্ছায় কিছুই করিনি, সব প্রকৃতি করিয়েছে। প্রকৃতিং জানতি ভূস্তানি। ঢের হয়েছে। সংস্কৃত আউড়ে নিজের লজ্জায় প্রকৃতির ঘাড়ে চাপাবার চেষ্টা করো না। এবার ভালো ছেলের মতো গুটি গুটি দেশে ফিরে চলো। তোমার টাকা আমি 1 পয়সা খরচ করিনি। সংসার থেকেও ভদ্রভাবে জীবনযাত্রা করা যায়। সে চুপ করিয়া রহিল। আমি তখন গাছের একটা শেকড় দিয়ে উপর বসিয়া খানিকক্ষণ ধরিয়া তাহাকে বুঝিলাম এবং বুঝাইলাম। সে তর্ক করিল না, চুপ করিয়া শুনিল। সন্ধ্যা হইয়া আসিতেছে দেখিয়া আমি উঠিলাম। কাল আবার আসবো বলিয়া চলিয়া আসিলাম। পরদিন সকালবেলা গাছতলায় গিয়া দেখি সে চলিয়া গিয়াছে। আর তাহার দেখা পাই নাই। কে জানে ইহার পর তাহার অন্য কোনো রূপান্তর ঘটিয়াছে কিনা। এই হলো আজকে আমাদের গল্প। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন।
নমস্কার।